বর্গ মাইলের মধ্যে এত মানুষ পৃথিবীর কোন দেশে না, এত ঘনত্ব পৃথিবীর কোন দেশে নাই, হাইরেজ করে এত মানুষ কোথাও নাই। এই মানুষদের এইটুক জায়গার মধ্যে ম্যানেজ করেছে কারা? ম্যানেজ করে রেখেছে কারা? পলিটিশিয়ান রেখেছে। কথা নেই বার্তা নেই, পলিটিশিয়ান সম্বন্ধে একটা বাজে ধারণা মাঝে মাঝে সময় আসে, যা ইচ্ছে তাই বলে। যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলাম, পলিটিশিয়ানদের বদনাম হয়েছে কিছু মানুষের কারণে। হাসিনা, এরশাদ, এরা তার এক্সাম্পল। এই যে দেখেন দুর্নীতি, দুর্নীতি নিয়ে আমি জানি না বইয়ে কি কি লেখা হয়েছে। ওনার শেখ হাসিনার ছেলে জয় কদিন আগে এফবিআই যে রিপোর্ট, সেই রিপোর্টে এসেছে জয়ের 8টি গাড়ি, সেই 8টি গাড়ি পৃথিবীর সব দামি দামি ব্র্যান্ডের গাড়ি, খুবই মূল্যবান সেই গাড়িগুলো। কোথেকে আসলো এই টাকা? জয় শুধু বাংলাদেশ থেকে কত 12,000 কিলোমিটার দূরে বসে বসে টাকা নিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে টাকা নিয়েছেন। জয় নিয়েছেন, রেহানা নিয়েছেন। রেহানার সিগনেচার ছাড়া, রেহানার সম্পত্তি ছাড়া বাংলাদেশের কোনো বড় বড় প্রজেক্ট পাস হতো না। এখানে যারা আছেন, মৃত্যু ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন, উনি তো বিজনেস লাইনে আছে। রেহানার অনুমতি ছাড়া হতো না, জয়ের অনুমতি ছাড়া হতো না। এবং শুধু না, এক পর্যায়ে উনি 12,000 কিলোমিটার দূর থেকে টাকা নিয়ে ওনার ভালো লাগতো না। উনি চিন্তা করতো, পরের দিকে চিন্তা করা শুরু করলো, আমি আরো দূর থেকে টাকা নিতে চাই, আরো বহু দূর থেকে টাকা নিতে চাই। এই জন্য উনি করলো কি, একটা স্যাটেলাইট বানায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট। খরচ 1,500 কোটি টাকা। সেই স্যাটেলাইট কিনতে হলো দেশের জনগণকে 3,000 কোটি টাকা। এবং এই স্যাটেলাইট এখন মহাশূন্যে ঘুরছে, তেমন কোনো কাজে লাগে না। সুতরাং আওয়ামী লীগের দুর্নীতির উদাহরণ এখন আর পৃথিবীতে খুঁজতে পথ খালি পৃথিবীতেই নাই, মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি। এখন আবার উনি বলছেন আমি স্যাটেলাইটে নাই, আমি আর সরকারকে হেল্প করবো নাই। মানে টাকা খেয়েছো, হেল্প করবো না মানে? তার গলায় রশি বেঁধে নিয়ে আসবো, হেল্প করবো না মানে? তারপর পুতুল, স্বামী স্ত্রী মিলে খেয়েছেন, এই পর্যন্ত খেয়েছেন। এই পর্যন্ত খাওয়া মানে বোঝেন তো, স্বামী স্ত্রী মিলে এই পর্যন্ত খেয়েছেন। খাওয়া দাওয়ার পর যখন হজম করতে পারছেন না, যখন ওদের দুর্নীতি, বিদেশে তো টাকার আসলে হিসাব দিতে হয়, যখন হিসাব দিতে পারছেন না, তখন পুতুল বলে আমি ওকে চিনি না, সে তার স্বামীকে চেনে না, ডিভোর্স দিয়েছে। এখন বেচারা স্বামী দুবাইয়ের জেলখানায়। শুধু তাই না, শেখ হাসিনা, আমরা যখন ঢাকার কোর্টে হাজিরা দিই, ঢাকায় যখন শেখ হাসিনা আমাদের ঢাকার বিভিন্ন কোর্টে কোর্টে হাজিরা দিয়ে আমাদের ব্যস্ত রেখেছে, ওনাকেও হাজিরা দিতে হয়েছে। এবং বাংলাদেশে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করতেন, আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী। কত লজ্জা, বিদেশের একটি আদালতে গিয়ে দুর্নীতির মামলায় তার হাজিরা দিতে হয়েছে, তার জামাই আর তার মেয়ের দুর্নীতির মামলা। একবার চিন্তা করেন, আমাদের দেশে যদি অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান এসে দুর্নীতির মামলায় হাজিরা দিত, তাহলে সেই দেশের সম্বন্ধে আমাদের কি একটা ধারণা, কোথায় নিয়ে গেছে এরা দেশে। রেহানার ব্যাপারে তো বললাম, ওনারা, আমি ভাবতাম যে ওদের ফ্যামিলির শুধুমাত্র একটা মেয়ে ভালো, এই মেয়েটা দেশে আসে না, ওখানেই থাকে, কি যেন নাম, ভালোই লাগতো যে যাক আমাদের বাংলাদেশের একটা হোক, আওয়ামী লীগ তার 300 জন আওয়ামী লীগ হোক, এই মেয়েটা তো ভালো, আগাচ্ছে ভালোই, মন্ত্রী হয়েছে, খুশি হয়ে না। হঠাৎ করে দেখি ও মা, দুষ্টের সেরামণি লঙ্কার কি রানী, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজি। আসল শব্দটা তো দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। ইনি তো রাজা বলা যাচ্ছে না, ইনি হচ্ছে দুষ্টের শিরোমণি লঙ্কার রানী, চুপি চুপি খাও তুমি
চানাচুর ভাজি, ওই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, it was not more than a $7 billion project, $7,000 billion প্রজেক্ট ছিল, সেটা গিয়ে দাঁড়িয়েছে $12 বিলিয়ন প্রজেক্টে। টাকা দিতে হবে কার? দেশের জনগণকে। মাঝখানে $5 বিলিয়ন, সম্ভবত এখানে $4 বিলিয়ন না $5 বিলিয়ন নাই। কে নিয়েছে? ওই যে টিউলিপ, শেখ হাসিনা, রেহানা, তারপরে জয় ভাগাভাগি করে নিয়েছে। এখন ওই টাকা দিয়ে বোধহয় কি ইয়ে কিনেছে, কি বলে, ফ্ল্যাট কিনেছে। এখন ওগুলোর আর হিসাব দিতে পারছে না। শেখ পরিবার সারা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এখন একটি পরিবার, এবং এটা আজকে প্রমাণিত যে শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাঁটে। শেখ পরিবার আর সততা একসাথে আশা করা যায় না, ঠিক যেভাবে শেখ পরিবার আর গণতন্ত্র একসাথে আশা করা যায় না। আমি হোসেন আহমদ কত উদাহরণ দেব, উনি নাকি কত রকম অভ্যাস আছে মানুষের, উনি নাকি টাকার তৈরি জালিম ছাড়া ওনার ঘুম হয় না। এগুলো সব আওয়ামী লীগের এক্সাম্পল। বলতে গেলে তো আরো বক্তৃতা দেওয়া লাগবে না, আমার 2-3 দিন ধরে বক্তৃতা দিতে হবে। রাতের বেলা নাকি টাকার গন্ধ না শুনলে আমি হোসেন আহমদ ঘুম হতো না। এরকম বিকৃত রুচি দুর্নীতিবাদ আওয়ামী লীগের ভর্তি। বলতে গেলে অনেক সময় লাগে, আমি আর অত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। শুধুমাত্র ওদের একটি রিপোর্টে ওদের দুর্নীতির একটি টোটাল চিত্রটা ভেসে এসেছে। এই সরকার, ইউনিট সরকার যখন আসলেন তখন তারা একটা কমিটি করে দিলেন, যে কমিটি বললেন যে আওয়ামী লীগের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে। তারা ভাই বিএনপি করে না, তারা নিরপেক্ষ মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ। তারা অনেক খোঁজ খবর নিয়ে দেখেছেন যে 2008-9 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত 29 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সব উধাও করে দিয়েছেন। ওনাদের দুর্নীতির কথা জিজ্ঞেস করে বলে আমরা তো উন্নয়ন করেছি। কি উন্নয়ন করেছেন? পদ্মা সেতু বানিয়েছেন, খরচ কত? 3000 কোটি টাকা। আর আপনারা কয়েক বছরে উড়িয়েছেন হচ্ছে 29 লক্ষ কোটি টাকা, যা দিয়ে প্রায় 90টার বেশি পদ্মা সেতু বানানো সম্ভব। একটি পদ্মা সেতু হাতে ধরিয়ে দিয়ে বলেন আমরা তো উন্নয়ন করেছি। আর একটা কি করেছেন ভাই, ওই যে কর্ণফুলী, আমি গিয়েছিলাম, আমি 1 ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে সম্ভবত 20 থেকে 25টা গাড়ি গিয়েছে ট্যানেল। কেউ ট্যানেল দিয়ে জানো না, কোনোই কাজে লাগে না, স্রেফ টাকা খরচে বানানো হয়েছে। একটা খালি ক্রমবদ্ধ একটি প্রজেক্ট করেছে, অস্বীকার করবো না, এইটা একটু কাজে লাগে, এই মেট্রো রেলটা সম্ভব। তাও আবার ওটা নিচ দিয়ে যাওয়ার সময় আমি একটু এদিক ওদিক তাকিয়ে যাই। এরা তো আবার ব্রিজের রডের মধ্যে বাস দেয়, এটা আবার কি দিয়ে বাস আবার ভেঙে চলে না পড়ে। এই যে দুর্নীতির সাম্রাজ্য, সেটাকে ধরে রাখার জন্য শেখ পরিবার একটা আইন করেছে, কি সুরক্ষা আইন। জাতির পিতা কি যেন আইনটা, তাদের পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে সুরক্ষা দিতে হবে, মানে টাকা যা কামিয়েছেন এগুলো তো রক্ষা করতে হবে, সেভ করতে হবে তাদের নিজের। নাহলে বেঁচে থাকলে তো উড়াতে পারবে, না হলে কিভাবে? সেই জন্য তাদের বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য আইন করেছেন। সেই আইন অনুযায়ী শেখ পরিবার, তাদের যদি কেউ কোনো বাড়িতে অবস্থান নেয়, কোনো বাড়িতে যদি থাকে, তার আশেপাশে যদি তারা মনে করে কোনো একটি বাড়ি ঝুঁকিপূর্ণ, তারা ইচ্ছে করলে সেই বাড়ির সমস্ত স্থাপনা তুলে নিয়ে যেতে পারে। তারা যেখানে থাকবেন তার আশেপাশে কোনো সুউচ্চ বিল্ডিং যদি থাকে, যেখান থেকে তারা নিরাপত্তা ঝুঁকি মনে করবে, সেই বিল্ডিং এর সবাইকে খালি করে দিতে হবে। এবং
এসএসএফ আপনি জানেন যে এসএসএফ সবচেয়ে চৌকস আর্মির সবচেয়ে চৌকস সদস্যদের দিয়ে তৈরি করা হয়। সেই এসএসএফ এই পরিবারের প্রত্যেক সদস্যকে সারাক্ষণ পরিবেষ্টিত করে রাখবেন। এইরকম মানে ছোট্ট একটা শিশু জন্ম নিয়েছে, জয় বা তারপর ওই যে টিউলিপ বা ওই যে কি ববি টবি কি সব আছে, এইসব এদের যদি কোনো ছোট বাচ্চা হয়, বাচ্চা মনে করেন মার্কেটে যাচ্ছে, সাথে 15-20 জন এরকম তাক করে করে যাচ্ছে বাচ্চার সাথে। তারপর তারা যেখানে থাকবেন সেখানে টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, পানির বিল সব দিবে কে? জনগণ। তাদের যতগুলো ঝাড়ু জল লাগবে তারা চাবেন সব দিবে কে? জনগণ। তাদের যত বাবুর্চি লাগবে তত বাবুর্চি ওনারা নিতে পারবেন, টাকা দেবে কে? বেতন দেবে কে? জনগণ। হায় হায়, এইসব দেখে মনে হয় এই যে নজরুল ভাইরা যুদ্ধ করেছেন, আমার অবশ্য সৌভাগ্য হয়নি, খুবই ছোট ছিলাম, চান্স পেলে আমিও একটু অংশ নিতাম। সেটা দুর্ভাগ্য যে 71-এ বয়স খুবই কম ছিল। তারপরও মামার সাথে সাথে হাত ধরে ধরে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ঘুরেছি, দেখেছি সেখানকার দৃশ্য। সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত শরীরও দেখেছি। এই যে যুদ্ধ করেছেন, এই যে লক্ষ লক্ষ শহীদ হয়েছেন, এই যে মা বোনের সম্ভ্রম গিয়েছে, সবকিছুই কি একটি মাত্র পরিবারের জন্য? তাদের কর্মকাণ্ড দেখতে তাই মনে হয়। সবকিছুর মধ্যে বঙ্গবন্ধু। এই যে আমি একটু সময় কম, একটু লিখলাম। এই বঙ্গবন্ধু লেখক লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু হারবাল লীগ, বঙ্গবন্ধু হোমিওপ্যাথি লীগ, বঙ্গবন্ধু নাপিত লীগ, সবজি লীগ আছে। এসব কি? এসব কি? ইংরেজিতে বলে, আমি যে কথাটি সবসময় বলি, only demons are made when people try to put some of themselves to play God. অর্থাৎ মানুষ যখন তাদের মধ্যে থেকে কাউকে না কাউকে দেবতা বানানোর চেষ্টা করে, তখন দেবতা তো তৈরি হয় না, তৈরি হয় রাক্ষস, অপদেবতা, ফেরাউন। বাহাত্তর থেকে 75 পর্যন্ত এই শেখ মুজিবকে ওরা দেবতা বানানোর চেষ্টা করেছে। তৈরি হয়েছে কি? আব্দুল মালেক উকিল সাহেব বলেছেন, ওনাদের নেতা শেখ মুজিব মারা যাওয়ার পর জাতি ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে। এবারে কয়েক বছর তাই করেছেন। পরিণতি কি? আপনার বাবার মূর্তির উপর ছোট ছোট বাচ্চা ছেলেরা উঠে মানে আপনার তো সবই সাক্ষী। এই দায়ী কি? দায়ী তারা। শুধু ওনার বাবা না, শেখ হাসিনাকে নিয়েও কম মাতামাতি হয় না। আপনারা খেয়াল করেছেন, পার্লামেন্টে একদিন এক বক্তা বলছেন পার্লামেন্ট মেম্বার, যে পার্লামেন্টের পিছনে প্রতি মিনিটে কত 3 লক্ষ না কত টাকা খরচ হয়, 2 লক্ষ সামথিং। এক এমপি বলছেন, আমি পদ্মা সেতুর কাছে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম পদ্মা সেতু দাঁড়িয়ে আছে। আমি পদ্মা সেতুকে জিজ্ঞেস করলাম, হে পদ্মা সেতু, তুমি তো দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো, তোমার এই যে শক্তি, তোমার যে গরিমা, তোমার যে মহত্ব, এর পিছনের কারণ কি? তুমি কি শুধু ইট পাথর আর বালুর একটি স্ট্রাকচার? তখন পদ্মা সেতু দেখলাম নড়ে চড়ে উঠলো এবং বলে উঠলো, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। এই তো হয়েছে বাংলাদেশ। এখন কই শেখ হাসিনা? এখন আপনার সেই চামচারা কোথায়? কোথায় গেল তারা? এত লিপটি কই গেল? দেখি না তো। মাঝে মধ্যে দেখি রাতের বেলা মিছিল করেন, রাতের বেলা 8-10 জন নিয়ে মিছিল করেন। এই ওবায়দুল কাদের সাহেব কত বলতেন আমাদের, আমরা তো বড় বড় সমাবেশ আপনাদের সঙ্গে করেছি। এখন তো ওরকম অত্যাচার নাই, নির্যাতন নাই। আপনাদের নেতা কর্মী তো চোখে পড়ে না, মিছিল করে রাতের বেলা, ইলেকশনও করেন রাতের বেলা।
আমি যেটা বলি আওয়ামী লীগ আর কোনো পলিটিক্যাল পার্টি নয়, ইট হ্যাজ টার্ন টু এ নাইট ক্লাব। এটা নাইট ক্লাবে পরিণত হয়েছে। তো এই যে অবস্থা, এখন আমি একটু আমাদের আরেকটি বই জনাব তারেক রহমানের উপর লেখা একটি বই, বইটির নাম হচ্ছে লিভিং লেজেন্ড। দেখেন, সেদিনও একটি মিটিং এ বলেছি, পৃথিবীর বড় বড় রাজনৈতিক নেতাদের সন্তানরা পৃথিবীর উন্নত দেশগুলোতে থাকে, সেখানে তারা বিলাসবহুল জীবন যাপন করে। সন্তান বলি, শুধু সন্তান না, তাদের পরিবারের সদস্যরা বিলাসবহুল জীবন যাপন করে। তারেক রহমান কি পারতেন না? পারতেন। ওনার মতো সৌভাগ্যবান কয়জন আছে? ওনার বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা ছিলেন প্রধানমন্ত্রী। একই ব্যক্তি, যার বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, এমন ভাগ্যবান মানুষ পৃথিবীতে কয়জন আছে? তিনি কি পারতেন না সেই বিলাসবহুল জীবনে নিজেকে হারিয়ে দিতে? পারতেন না? পারতেন। একজন সেদিন একজন আপনার ব্রুনাইয়ের এক রাজ পরিবারের এক সন্তান, তার ডেইলি খরচ কত জানেন? 747,000 ডলার পার ডে। ভাই, একজন মানুষের পক্ষে কত খরচ করা সম্ভব? কত খরচ করা সম্ভব বলেন? এই যে শেখ হাসিনারা, এই যে রেহানারা যে টাকার পিছনে দৌড়ালো বছরের পর বছর, কি করবেন ভাই এত টাকা দিয়ে? কি করার আছে? কত খরচ করবেন? কত টাকা দরকার? যদি বুঝতাম হ্যাঁ কবরে এসি করার সিস্টেম আছে, সেখানে নিয়ে যায়, তাহলে বুঝতাম যে ঠিক আছে এই কারণে নিচ্ছে। কেন মানুষ টাকার জন্য দৌড়ায়? তারেক রহমান টাকার পিছনে দৌড়ান নাই, বিলাসিতার পিছনে দৌড়ান নাই। দিনের পর দিন ওই একটি ঘরের মধ্যে আমরা তাকে দেখেছি। শুধুমাত্র ঘুমানোর সময় ছাড়া বাকি সময় উনি ওই ঘরটার মধ্যে থেকে বসে কি করেছেন? দেশের মানুষের জন্য কাজ করেছেন। উনি বিলাসবহুল জীবন, নাইট ক্লাবে সময় কাটাতে পারতেন, এক ডিস্কো থেকে আরেক ডিস্কে যেতে পারতেন, এক নাইট ক্লাব থেকে আরেক নাইট ক্লাবে যেতে পারতেন। তিনি তো জাননি। তার কারণ তার মন পড়েছিল তার পিতৃভূমি, যে পিতৃভূমিতে তার পিতার রক্ত পড়ে আছে। সারাক্ষণ দেশকে নিয়ে তিনি ছিলেন। এই 14-15-16টি বছর এদেশের যে চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের নারী নক্ষত্র, উনি সবকিছু তিনি জানেন। তিনি তৈরি করেছেন এই আন্দোলন, আবার গোড়া থেকে এই আন্দোলনের সাথে ছিলেন, এবং এই যে স্বৈরাচারী সরকারের সাথে এই দেশের জনগণের যে দূরত্ব তিনি তৈরি করতে পেরেছিলেন 15-16 বছরে, যার কারণে পরবর্তীতে তার রেজাল্ট আমরা পেয়েছি। এখন তো অনেকেই দাবি করেন যে বাচ্চা বাচ্চা ছেলেরা ওই সময়টা কেউ বলে আমি, ওদের মধ্যে আবার প্রতিযোগিতা আছে। কেউ কেউ বলে যে আমার অবদান বেশি, বলে আরেক মার অবদান বেশি, বলে আবার অন্যদের অবদান আছে। এর বাইরে আরো অনেকে বলছেন, ওদিন সর্বশেষ যোগ দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে আমরা আর্মিকে বলে দিয়েছিলাম না হলে আর্মি যাতে এই পাবলিকের বিরুদ্ধে না যায়, সুতরাং এখন victory has many fathers but defeat is an orphan। বিজয়ের অনেক পিতা থাকে, পরাজয়ের কিন্তু পরাজয় এদিন। যদি পরাজয় হতো আন্দোলনে, মামলা টামলা যা সব আমাদেরই খেতে হতো। এখন অনেক ওই যে আছে না, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তগণ লুটাইয়ে পথে করিছে প্রণাম, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সবাই এখন হাসে অন্তর্যামী, সবাই সবাই এখন ক্রেডিট নিতে যাচ্ছে। আমরা সেই রাস্তায় যাচ্ছি না। আমরা তো আমরা রিয়াক্ট করছি কখন? যখন বলে যে
আমাদের কারো কোনো অবদান নাই, সব করে, তখনই আমরা রিয়াক্টটা করি, আমরা তখনই এটার প্রতিবাদ জানাই। কারণ এই কাজটা, এই যে আজকে এই যে জনগণকে, জনগণের এই যে জনগণ শেষে পথে রাস্তায় নামলো, এই জনগণকে তো আমরাই এই গত বছরে জনগণকে আমরা এই সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলাম। আমরা যখন বলতাম জনগণকে ভোট বর্জন করতে, জনগণ ভোট কেন্দ্রে যেত। যাই হোক, এখন সবাই মিলেই আমরা ধরে নিই, সবাই মিলেই একটি আমরা দুঃশাসনের পতন ঘটিয়েছি। আমরা এখন একটি পরিবেশে আছি। আমরা চাচ্ছি খুব শীঘ্রই দেশে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে। তো এই নির্বাচন নিয়ে কোনো টালবাহানা অনেক তো হলো, অনেক। এই দেশের জনগণকে আমরা কিছু দিতে পারি না, তাদেরকে ভালো খেতে দিতে পারি না, তাদের ভালো কাপড় দিতে পারি না, তাদের ভালো বাচ্চাদের ভালো লেখাপড়ার সুযোগ করে দিতে পারি না। তাদের একটাই সম্পদ হচ্ছে তাদের ভোটাধিকার, নাগরিক অধিকার নিয়ে তারা যে সম্পদ, যে অধিকার নিয়ে তারা জন্মগ্রহণ করে, সেই অধিকারটুকু কেড়ে নিয়েছিলেন শেখ হাসিনা। অন্য কোনো কারণে না হলেও এই একটা কারণে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। এদেশের জনগণ আর কোনদিন শেখ হাসিনাকে মেনে নেবে না, তার কারণ সবচেয়ে মূল্যবান অধিকার, জনগণের যে অধিকারটা, তা শেখ হাসিনা কেড়ে নিয়েছে। সুতরাং শেখ হাসিনা যদি এখনো ভেবে থাকেন তিনি আবার বাংলাদেশে ফিরবেন, ভুল করছেন। শেখ হাসিনা বাংলাদেশের জন্য একটি বন্ধ অধ্যায়, ক্লোজ চ্যাপ্টার। যাই হোক, আমি আবার ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর সাইফুলকে। আমি আশা করব যে এই দুইটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আরো বই বের করেন, আরো আপনার সাথে যারা আছেন তাদেরকে অনুপ্রাণিত করেন নতুন নতুন বই বের করতে। এবং আগামীতে আমাদের এই বুদ্ধিবৃত্তির চর্চা যাতে আরো ভালোভাবে হয়, আমাদের দলে ভালো ভালো মেধাবী মানুষরা যাতে কাজ করার সুযোগ পায়, এই ক্ষেত্রে আপনারাও ভূমিকা রাখেন। আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত।